তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ যে শুধু জাসদ পরিবার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং এখানে সিরাজুল খানের সমসাময়িক বেশ কয়েকজন নেতা আছেন, মাহবুবের সহ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সিরাজ ভাই সম্পর্কে আমার মনে হয় যে আমার ব্যক্তিগত কিছু স্মৃতিচারণ সিরাজ ভাইকে জানতে সাহায্য করবে। ৬২ সালে আপনারা জানেন শিক্ষা আন্দোলন নামে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয়। তখন থেকেই যুক্ত ছাত্রলীগ করতাম। ৬৬ সালে ৬ দফা আন্দোলন হুলস্থুল ভাবে আমরা চট্টগ্রামে করছি। ৬৭ সালে হঠাৎ কাজী আরিফ ভাই এবং চট্টগ্রামের আবুল কালাম আজাদ আমাদের কাছে আসলেন, বললেন যে মাহফুজ, তোরা ৬ দফা নিয়ে আন্দোলন করছিস ঠিকই, ৬ দফা অসম্ভব জনপ্রিয় হবে, কিন্তু পাকিস্তান কখনই ৬ দফা মানবে না এবং বঙ্গবন্ধু হাতে ক্ষমতা দিবে না। কি করতে হবে? আমরা একটা নিউক্লিয়াস করছি, স্বাধীনতার লক্ষ্যে তোমাদের কাজ করতে হবে। তখন জানলাম যে নিউক্লিয়াসের কেন্দ্রীয় সদস্য আরিফ ভাই, সিরাজুল খান এবং আব্দুর রাজ্জাক এবং বঙ্গবন্ধু তাদের সাথে আছেন, এটা তারা জানালেন। এই ৬৭ সাল থেকে তখন হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে প্রথম স্লোগান উঠতে থাকে, আমি কে তুমি কে বাঙালি বাঙালি, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমার বাড়ি তোমার বাড়ি গ্রাম বাংলার প্রতিবাড়ি। ৬৮ সালে আসে বীর বাঙালি অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন করো। ৬৯ সালে আসে জয় বাংলা। ৭০ সালে আসে পাকিস্তান পাকিস্তান আজিমপুরের গুরস্থান, আমরা বলতাম পাকিস্তান পাকিস্তান চৈতন্যগুলির গুরস্থান। চট্টগ্রামের প্রধান কবরস্থানের নাম চৈতন্যগুলিতে অবস্থিত, সেরকম। এইভাবেই আমরা যুক্ত হই। একটা সত্য কথা বলি, ৬৪ সালে যখন আমরা ছাত্রলীগ করতাম, আমরা একটা স্লোগান দিতাম, মাও মাও হাও হাও চিনে যাও ব্যাংক খাও। অর্থাৎ সমাজতন্ত্রীদের খুব কটূক্তি করে আমরা এই স্লোগান গুলো দিতাম। সেই ছাত্রলীগের আমরা বৃহত্তর কর্মী। চট্টগ্রামের ছাত্রলীগ দুটো ভাগ ছিল জানেন, মণিপুর ভাইপন্থী এবং সিরাজ ভাইপন্থী। সিরাজ মানে আমরা চট্টগ্রাম ছাত্রলীগের ৭০ ভাগেরও বেশি লোক এদিকে ছিলাম। সেই আমরাই কিন্তু তখন স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ লিখে দেওয়ালে দেওয়ালে সাটিয়েছি। তাদের সমাজতন্ত্রকে ছাত্রদের ভিতর অত্যন্ত জনপ্রিয় করার ক্ষেত্রে সিরাজ ভাইয়ের ভূমিকা অস্বীকার করার কোনো জন্য নেই। যেভাবে আসলে ৭১ অসহযোগ আন্দোলন, পতাকা উত্তোলন, এগুলো এখানে হয়েছে, আমরা এটা কাউন্টার মিছিল করছি। এখানে ইতিহাসের একটা সংযোজন আছে। ৬৯ সালে যখন আমরা ৬৯ গণ অভ্যুত্থান করছি, আমাদের নেতারা সবাই জেলে, ছাত্রলীগের নেতারা প্রায় সব নেতারাই জেলে। হঠাৎ করে দেখলাম মৌলানা ভাসানী ঢাকায় গর্জে উঠলেন। এই মৌলানা ভাসানীর গর্জুরোটা কিন্তু আমরা যারা ছাত্রলীগ করতাম আমাদের অনুপ্রাণিত করেছিল। কারণ জানেন, সিনিয়র নেতা যদি না থাকে তাহলে এটা হয় না। মৌলানা ভাসানী ৫৭ সালে পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলেছিলেন এবং বিভিন্ন সময় তিনি খুব উগ্র বক্তব্য দিতেন। কিন্তু বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে ৬২ সালে আপনারা জানেন অপূর্ব সংসদ, ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট, আরো ৪-৫টা সংগঠন ছিল যারা বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যেই গোপন সংগঠন গড়ে উঠেছিল। সিরাজুল খানের সাথে তাদের যোগাযোগ ছিল। আমরা সিরাজুল খানকে এখনো স্বাধীন বাংলাদেশের উপকার কেন বলে জানেন? উনি ছাত্রলীগের অভ্যন্তরে নিউক্লিয়াস করে এই নিউক্লিয়াসকে ছাত্রলীগের মাধ্যমে টেনে নিয়ে ৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধুকে সামনে রেখে বাংলাদেশকে স্বাধীন করার সমস্ত মাঠ তৈরি করেছিলেন, যেটা আমাদের অনেক নেতা পারেননি। শুধুমাত্র সিরাজুল খান না, সিরাজ শিকদারও কিন্তু ৬৮ সালে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বামপন্থী অনেক সংগঠনই, আমাদের মাহবুল্লাহ ভাই এখানে আছেন, উনি বোধহয় ৭০-৭১ সালে ওনার সংগঠন বাংলা ছাত্র ইউনিয়ন স্বাধীনতার ঘোষণা দেওয়ার কারণে উনি গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু তারা স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে দিতে পারেননি, তারা যে চাননি তা না। এবং সিরাজুল খান যে কৌশলের স্বাধীনতাকে
এগিয়ে নিয়ে এগিয়েছিলেন ছাত্রলীগের মাধ্যমে, সেটি সফল হয়েছিল। সেই জন্য আমরা বলি সফল রূপকার। এরপর স্বাধীনতার পর জাসদ হলো, আমরা খুব জিন্দাবাদ মুর্দাবাদ করলাম। পরে আলটিমেটলি দেখা গেল গণবাহিনী একটা হলো, ওখানে কিন্তু চট্টগ্রাম জাসদ জড়িত ছিল না। এটা সিরাজ ভাই করে নাই। সিরাজ ভাইকে জিজ্ঞেস করেন আপনি গণবাহিনীর মতো একটা বাহিনী করতে গেলেন, আমরা চট্টগ্রামবাসী জানি না। তো অনেক কিছুই পরবর্তীকালে সিরাজ খানের অজান্তেই হয়েছে। সিরাজ ভাইয়ের দোষ হলো তিনি দলকে নিয়ন্ত্রণ করতে পারেননি, পারলে হয়তো আজকে জাসদ অন্য রূপে আসতো। যাক, এখন আমি বর্তমানের কথায় আসি। 5ই আগস্ট একটা বিপ্লব হলো। এবার আপনারা 36 জুলাই বলেন কেন? ইন্টারন্যাশনাল একটা ব্যাড মেসেজ যায়। তো 36 জুলাই, 5ই আগস্টের 36 জুলাই বলাটা কি যুক্তিসঙ্গত? আমার কাছে মনে হয় না। কারণ বিপ্লবী ভাষা তো বিদেশ বুঝবে না। বিদেশ বলো যে বাংলাদেশ পাগল হয়েছে নাকি, এটা 36 জুলাই কোথেকে পাইল? ওয়াই নট 5ই আগস্ট? অসুবিধা কি? 5ই আগস্টের বিপ্লবের পরবর্তী যে কর্মকাণ্ড, এটা ডেফিনেটলি আমাদের হতাশ করেছে। তবে একটি জিনিস প্রতিষ্ঠিত করেছে, আমরা দীর্ঘদিন ধরে গণ অধিকার চর্চা নামে একটি আন্দোলন করছিলাম প্রায় 8-10 বছর ধরে। তো বলতো মাহবুব ভাই কিচ্ছু হবে না, এই দেশের যুবক সমাজ কিচ্ছু পারবে না, এরা খালি টিভি দেখে, মোবাইল দেখে, ইন্টারনেট দেখে। যে 5ই আগস্টের এই বিপ্লব আমাদের মনে একটা দারুণ আশার সঞ্চার করেছে। সেটা হলো যুবকরা এখনো প্রাণ দিতে পারে। কাজেই 71কে আবার প্রতিফলিত করেছে 5ই আগস্ট। এখন যুবক নেতৃত্ব খামাকা কতগুলো জিনিস নিয়ে টানটানি করে মুক্তিযুদ্ধে খুব ভয় করা হয়েছে। এখানে যারা নতুন প্রজন্ম আছেন, আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে চাই, এখানে মুক্তিযুদ্ধ আছেন আমার জানা মতে এইখানে বেশ কয়েকজন আছেন। জিজ্ঞেস করেন তো কোটার কোনো সুবিধা তারা নিচ্ছে কিনা। আমার 2 সন্তান ডাক্তার হয়েছে, 1 সন্তান উকিল হয়েছে, কেউ কোটার সুবিধা নেয় নাই। আপনারা কোটা আন্দোলন করলেন, কোটা আন্দোলন অন্য নামে করতেন। আপনি স্বৈরাচার পতন আন্দোলন করেন, এখানে কোটা আন্দোলন শুরু করেন। এটা আমাদের খুব খুব নিজেদের খুব ইনসাল্টেড হয়েছে। আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করছিলাম, ভাই মুক্তিযোদ্ধার কত পার্সেন্ট কোটা এই পর্যন্ত পাইছে? ওই ফারুক আজম মাহফুজ ভাই 8.7% কোটা পাইছে, তার ভিতর মাত্র 2% জেনুইন মুক্তিযোদ্ধা, বাকি সবাই ভুয়া। এটা মন্ত্রণালয়ের রিপোর্ট। এই নতুন প্রজন্ম আশা করছিলাম যে ভুয়া মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা আন্দোলন করবে। কাজেই হ্যাঁ, ঠিক আছে, আপনাদের আমরা অনুপ্রাণিত শুধু একটা জিনিস দেখেই যে নতুন প্রজন্ম প্রয়োজনে তাদের দাবির লক্ষ্যে, দাবি আদায়ের লক্ষ্যে জীবন দিতে পারে। এর পরেরটা এখন কি হবে জানি না। এইবার রাষ্ট্র সংস্কার আন্দোলন আপনারা জানেন 14 দফা দেওয়া হয়েছে। 14 দফা সব দাবির সাথে আমি একমত নই, কিন্তু তার যে মূল থিম, এই মূল থিমটার সাথে দ্বিমত পোষণ করার কোনো আপত্তি নেই। আমি প্রায় 3 ঘন্টা সিরাজ ভাইয়ের সাথে আলাপ করেছিলাম। সেটা হলো ওই যে প্রদেশ। আমি বললাম প্রদেশ হবে, কোনো আপত্তি নেই, সেটা লাস্টে দেন। প্রথম প্রদেশ দিলে আমরা 1 এমপি ঠেলায় অস্থির, তখন একটা জায়গায় 3টে করে এমপি থাকবে। আমরা একজন সচিব বসে আছে, উনি বারবার গণকর্মচারী বলতেছিল, তাই বলল গণপ্রভু বলেন না কেন? আমি বললাম যে এখনকার বাংলাদেশ সচিবালয়ের বা ক্যাডার সার্ভিসের যারা জনগণ অস্থির, তখন আবার প্রাদেশিক ক্যাডার সার্ভিস হবে। কাজে এটা লাস্টে নেন। আমাকে যে তুই কি শ্রম পেশা কর্মের প্রতিনিধি মানুষ তো ওইটা মানে বলে তাদের যা করবে। আমাদের একটা কর্মসূচি এখানে এনেছে, বিলি করেছে। এখন এখানে 2জন উকিল আছেন। ডক্টর ইউনূস কিন্তু এই সংবিধানের অধীনেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তাই না? উনি প্রধানমন্ত্রীর সমস্ত প্রশাসনিক সুবিধা ভোগ করছেন, যার ফলে এখন কি ফেরত নাই? এখন আছে তো আপনি প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দিবেন না। জয় বাংলা স্লোগান আর একটা ইয়ে আছে, এখানে অনেকে আছেন, ওই যে এই যে আমাদের এই মজদুর ভাই আছেন, পান্না ভাই আছেন। জয় বাংলা স্লোগান আমরা 71 সালে জানুয়ারি পর্যন্ত জয় বাংলা স্লোগান দিছে শুধু
সিরাজুল খান অনুসারীরা, শেখ মুজিব অনুসারী বা আওয়ামী লীগ দেয় নাই। আমরা যখন স্লোগান দিছি বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তখন আওয়ামী লীগ স্লোগান দিত বাঁশের লাঠি তৈরি করো, পাতি বিপ্লবী খতম করো। আবার স্বাধীনতার পর দেখলাম, এটা আমার মজলিস বলছে, জয় বাংলা দলীয় স্লোগান হয়ে গেছে, তখন আমরা জয় বাংলা দিইনি। জয় বাংলা তো একটা দল দিতে পারে, তার জন্য পিটানোর তো কোনো দরকার নেই। আমার কত এখন মনে আছে তো, কারণ একই সাংবিধানিক কাঠামো। সুব্রত দা 72 সালের সংবিধানের প্রধানমন্ত্রীকে কি ক্ষমতা দিছে? 70 অনুচ্ছেদ অনুযায়ী একেবারে ফেয়ার নির্বাচন হোক। আপনি ফেয়ার নির্বাচন হলে গণতন্ত্র হয়, বাংলাদেশ এটা সত্য হয় নাই। 91, 96, 2001, 2008 ফেয়ার নির্বাচন হয়েছে না? 91 সালের ফেয়ার নির্বাচন নির্বাচিত এমপিরা কি করছে জানেন তো? তাদের শুল্কমুক্ত গাড়ি এইটা পাশ করেছে, জনগণের কোনো দাবি পাশ হয়নি। কারণ যেভাবে আপনি নির্বাচিত হন না কেন, প্রথম দিনই যাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন, নির্বাচিত করার পর এমপিরা তার দাস হয়ে যায় সংবিধানের 70 ধারা অনুযায়ী। গেল একটা। রাষ্ট্রপতি নির্বাচিত করে কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেয় সংবিধানের 70 ধারা অনুযায়ী সরকারি দলের এমপিরা তাকে ভোট দিতে বাধ্য হয়। কাজে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত। এখানেই শুধু না, 48/3 ধারা দিয়ে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি ছাড়া সকল কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে হয় না, অত জনগণ যাকে দিনের ভোট হোক রাতের ভোট তাই তো নির্বাচিত করেন। আর আইন মন্ত্রণালয় থেকে 3 জনের নাম যায় বোধহয়, ওখান থেকে একজনকে রাষ্ট্রপতি চয়েস করে, কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে কাউকে বিচারপতি করবে না। তাহলে কি দাঁড়াইলো? প্রধানমন্ত্রী এমপিদের প্রধান। এবার প্রধানমন্ত্রী কি করেন? বিচারক নিয়োগ দেন, নির্বাচন কমিশন নিয়োগ দেন, মহা হিসাব রক্ষক নিয়োগ দেন, অর্থাৎ সাংবিধানিক সংস্থার সকল সদস্যদের প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। আচ্ছা, এমন কোন পাগল প্রধানমন্ত্রী পাবেন যে তার দলের স্বার্থে নির্বাচন কমিশনার গুলো তার অনুগত দিবে না? এটা তো 43 বছর তো হয়ে আসছে। এই জায়গাগুলোতে আপনারা কিভাবে পরিবর্তন করবেন, এখানে আমাদের স্পেসিফিক প্রস্তাব আছে। সেই প্রস্তাবগুলো আমরা একটা বই বের করছি, এখানে লেখা আছে। আরো মজার ব্যাপার, আপনারা এখানে বললেন না, সবসময় তো বলা হয়েছে জেলা প্রশাসক সরকারি দলের হয়ে কাজ করেন, পুলিশ প্রধান সরকারি দলের হয়ে কাজ করেন। 134 অনুচ্ছেদ বলতেছে একজন সরকারি কর্মচারী ততদিন পর্যন্ত চাকরি করতে পারবেন যতদিন পর্যন্ত রাষ্ট্রপতি তার উপর সন্তুষ্ট থাকবেন। আর্টিকেল 48(3) দিয়ে রাষ্ট্রপ্রধানের প্রধানমন্ত্রী। ওদের দোষ কি? আপনি একজন পুলিশ, তার সাথে ভাই গরিবের ছেলে, পরে দুর্নীতি করে বড়লোক হয়, চাকরি রাখলে না সে থাকবে, দুর্নীতি করতে পারবে। প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করা ছাড়া কোন সরকারি কর্মচারী কাজ করতে পারবেন না। যারা চেষ্টা করছিলেন তারা সবাই স্যাক্ট হয়ে গেছেন, তাই না? এই জিনিসগুলোর প্রতি আগে আপনাদের নজর দিতে হবে। সংবিধানের এই অনুচ্ছেদ গুলোর পরিবর্তন চাই। এছাড়া যেন আমাদের প্রস্তাব হলো, এটা আপনারা অনেকে রাজি হবেন না আমি জানি, সেই জন্য আমি ইউনিয়ন পর্যায়ে ঘুরতেছি। সংবিধানের 59-60 ধারা কি আছে? একেবারে 6 দফা দেওয়া আছে। এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবেন স্থানীয় সরকার, অর্থাৎ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এবং তার জন্য যে টাকা লাগবে সেটাও করের মাধ্যমে স্থানীয় সরকার আদায় করবে। এটার সাথে আমরা যুক্ত করছি এইটা বহাল রেখে, আপনারা জানেন 75 সংশোধনের পূর্ব সংবিধান অর্থাৎ জিয়া রহমান যেটা করছিলেন, সেখানে ছিল স্থানীয় সরকারে শ্রম কর্ম পেশার প্রতিনিধি থাকবে। আমরা এটা যুক্ত করেছি মাত্র, এবং এটা সিরাজুল খান অনেক আগেই বলেছেন। কাজেই আমাদের দাবি হলো যে সংবিধান সংস্কারে সিরাজুল খানের চিন্তা ভাবনা আপনি একটু আপ ডাউন করেন, কারণ আমরা এই মুহূর্তে প্রথম দাবি হিসাবে আনি নেই,
প্রদেশ আনিনি, বাকিগুলো সব ঠিক আছে। আগামী সংবিধান যদি সংস্কার করতে চান সঠিকভাবে, সিরাজুল খানের চিন্তাকে ধারণ করা ছাড়া কোনো বিকল্প নেই। কাজেই পরিশেষে বলতে চাই, স্বাধীনতার ব্যাপারে তিনি যেমন ছিলেন সফল রূপকার, তেমনি এই রাষ্ট্র সংস্কারেও তার চিন্তাধারায় এই রাষ্ট্রকে সফল পর্যায়ে নিয়ে যেতে পারে। এখানে একটা বই আছে, বাকিগুলো নিয়ে। আর সিরাজ ভাইয়ের একটা জিনিস আমি খুব মানি, উনি খাইতেন কি জানেন তো, মুড়ি আর চা। আমার বাসায় 2 দিন ছিলেন, সারা রাত আমার বউ চা বানাইছে আর মুড়ি খাইছে। তা আমি ওনার অনুসরণে ভাত কম খাই, মুড়ি আর চা বেশি খাই, তাতে মনে হয় একটু ভালো আছে। হ্যাঁ, তারপরে চলন তো জানেন অসম্ভব, একেবারে সাধারণ মানুষ। আর সবচেয়ে যেটা বলে আমি শেষ করব, আমি ওনার মরে যাওয়ার কয়েকদিন আগে গেছিলাম, দীপা মাসখানেক আগে বোঝেন। হ্যাঁ, যাই দেখি বিষণ্ণ বদলে শুয়ে আছেন। ওনার সাথে আমি সবসময় যোগটোগ করতাম আগে। আমি বললাম যে দেখে বুঝলাম যে মারাত্মক সংকটে আছে এবং সেটা অর্থনৈতিক সংকট। তো আমি চিটাং থেকে যোগাযোগ করে ৫-৫ টাকা নিয়ে এসেছিলাম, নিয়ে বালিশের তলে রাখছি। রেখে বললাম যে বুড়ো মেয়ে উঠেন, আপনার ওষুধ বালিশের নিচে আছে। কি সে নিজে ৫৫,০০০ টাকা আছে, আপনার তো টাকা পয়সা নাই, থাকলে এই চেয়ারে শুয়ে থাকতেন না। উঠে 2 ঘন্টা 100 বছরের পরের বাংলাদেশ নিয়ে উনি বলেন 100 বছর পরের বাংলাদেশ কি হবে। বলছে মাহফুজ দেখ, 100 বছর পরে যে মেশিন আবিষ্কার হবে, তুই এখানে দাঁড়ায় থাকবি, এটা চিপবে, 1 সেকেন্ডে তুই আমেরিকাতে পৌঁছবি, লাইক ফ্যাক্স। কাজে রাজনীতিকেও সেইভাবে আগায় নিতে হবে। তাই বলছে যে 100 বছরের পরে চিন্তা করতে পারবো না, আপনি ইমিডিয়েট কিছু চিন্তা করেন। এই যে সুদূর প্রসারী চিন্তা ওনার ছিল। কাজেই পরে আসার সময় আমাকে বললো যে মাহফুজ, সবাই তো বলতে পারি না। উনি আমার সাথে চিটাং থাকতো, ফ্রেন্ড ছিলেন। চিটাং একটা কথা, ওনার সাহসটা দেখেন, কি দারুণ সাহসী মানুষ। তখন এরশাদের আমল প্রথম দিকে বোধহয় এরশাদকে সমর্থন করে না, না উনি কিছুটা এরশাদের পক্ষে গেছে, আওয়ামী লীগের মিছিল বেরোচ্ছে। আমি বললাম যে সিরাজ ভাই একটু এই স্টেশনটার সামনে বাইরে দিয়ে হাঁটেন, আপনারা দেখলে আজকে আমি সব ম্যাক খাবো। কি বলস তুই? যে মিছিলের সামনে দাঁড়িয়ে রয়েছে। আওয়ামী লীগের মিছিলটা ভেঙে গেছে, মহিউদ্দিন চৌধুরী ছিল চারদিক দিয়ে ঘিরে। দাদা কখন আসছেন, কি ব্যাপার? আমি বললাম যে সাহস তো কম না, আওয়ামী লীগের মিছিল চিটাগাং, আমি ভয়ে একটু সাইডে থাকবো, সামনে দাঁড়ান। এটা হলো কারণটা হলো, উনি যেহেতু রাজনীতির জন্য রাজনীতি করেছেন, কোনো ধান্দার জন্য বা কোনো পাওয়ার জন্য রাজনীতি করেন নাই, এটা সবাই জানতো। এই জাতীয় মানুষকে সবাই আমার মনে হয় এখনো শ্রদ্ধা করে। ভুল পথ হতে পারে, আমার আপনার সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনি যদি রাজনীতিতে সৎ থাকেন, রাজনীতির নামে পয়সা না কামান, রাজনীতি বিক্রি করে যদি না চলেন, তাহলে সবাই আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। এইটা সিরাজুল খান থেকে আমরা অনেকেই শিখেছি। কাজেই সিরাজুল খান সম্পর্কে আমি যেটুকু জানি তার প্রিয়দাংশ বললাম। একদম নির্লোভ একজন রাজনীতিবিদ, দেশের জন্য নিবেদিত প্রাণ, এরকম রাজনীতিবিদ আমি খুব কম দেখেছি। এবং তার খানা দানা সম্পর্কে বললাম, পোশাক আশাক তো দেখছেনই, সারাদিন ওই চা, সিঙ্গারা, মুড়ি এগুলো খাইতেন। আমার মনে হয় যারা কাছে আছেন তারা আরো বলবে। তো সবশেষে আপনাদের অনুরোধ করবো একটাই, যে সিরাজুল খানের মতো যদি নির্লোভ রাজনীতিবিদ হতে পারেন, আপনি যে দলই করুন না কেন, যে মতেরই থাকুন না কেন, মত নিয়ে বেশ কম থাকতে পারে, কিন্তু রাজনীতি নিয়ে ধান্দা করার পরে আপনার ভালো মতো যে কেউ ঘৃণা করে প্রত্যাখ্যান করে, সেই দিকে যাতে আমরা না যাই, এই প্রত্যাশা করে সিরাজুল খানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করি।